হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো। তোমরা লিবনিজ নিউটন ফর্মুলার অঙ্কগুলো দেখেছো কিনা জানি না। আমি তোমাদের বলেছিলাম যে একটা অঙ্ক লিখে নিয়ে আসবো, লিখে নিয়ে এসে নিউটন লিবনিজ ফর্মুলার যে অঙ্ক সেটা বলে দেবো। সেরকমই তো একটা অঙ্ক বোর্ডে দেওয়া আছে। তো কোনটা নিউটন লিবনিজ ইউজ করবে সেটা বুঝবি কি করে? আবারও বলছি, দেখো, যদি কিনা লিমিট দুটো চলরাশি হয়। দেখো, তোমরা সাধারণত লিমিট কি দেখেছো? এর আগে যত অঙ্ক করেছি, 0 to half কি 1 to 2 বা পাই বাই 2 টু পাই বাই 2 টু পাই। তো এইখানে দেখো, লক্ষ্য করো 0 to y, এখানে দেখছো 0 to x। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কি করব? তখন আমরা কিন্তু লিবনিজ ফর্মুলা ব্যবহার করব। অঙ্কের মধ্যে দেখো dy dx দেখতে পাচ্ছ। তো এই যে রিলেশনটা দেওয়া আছে এর ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস with respect to x, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। দেখো t এর রাশিমালা যে থিওরিটা গতদিন বলেছিলাম, খুব ভালো করে মন দিয়ে দেখো। t এর জায়গায় আপার লিমিট পুট করব, তাহলে e টু দি পাওয়ার y ইনটু ডিফারেন্সিয়েশন অফ আপার লিমিট dy dx। y কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, নিশ্চয়ই dy dx মাইনাস t এর জায়গায় লোয়ার লিমিট পুট করব ইনটু ডিফারেন্সিয়েশন অফ লোয়ার লিমিট প্লাস cos, লক্ষ্য করো, আর t এর জায়গায় যদি আপার লিমিট পুট করি তাহলে cos x স্কয়ার ইনটু ddx অফ আপার লিমিট মাইনাস, লক্ষ্য করো, 0 পুট করব t এর জায়গায় ইনটু ডিফারেন্সিয়েশন অফ লোয়ার লিমিট, এটা 0। দেখো, এটার ক্ষেত্রে আমরা লিবনিজ ফর্মুলা ইউজ করলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে ভেরিয়েবল লিমিট এক্সট্রা ভেরিয়েবল, সেই জন্য আমরা লিবনিজ ফর্মুলা ইউজ করলাম। এটা তোমরা মাথায় রেখে দেবে, তাহলে কিন্তু দেখবে অন্যভাবে করা যায় অঙ্কগুলো। কিন্তু আমরা যদি লিবনিজ ফর্মুলা অন্যভাবে করা যায়, কিন্তু আবার বলছি অন্যভাবে লম্বা হবে, বড় হবে। কিন্তু আমরা যদি নিউটন লিবনিজ ফর্মুলা ইউজ করি, অঙ্কগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো দেখো কি এসছে, e টু দি পাওয়ার y ইনটু dy dx, e টু দি পাওয়ার 0 to 1, কিন্তু ddx অফ 0 to 0 হয়ে যাবে, cos x square into ddx of x means 1, এটা তো ddx of 0 মানে 0 হয়ে গেল 0। therefore e to the power y dy dx plus cos x square equal to 0। দেখো, এটা প্রুভ করতে বলেছি, এটা প্রুভ করতে বলেছিল, প্রুভ। তাহলে তোমরা বইয়ের কয়েকটা অঙ্ক আছে লিবনিজ ফর্মুলা দিয়ে করে ফেলবে। এবার দেখো, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, অঙ্ক করতে পারবে, কিন্তু থিওরির কনসেপ্ট যদি ঠিকঠাক বুঝতে চাও, খুব ভালো করে ফলো করবে, ভিডিওটা বারবার দেখবে। এগুলো কিন্তু তোমাদের করতে হবে, ভিডিওটা বারবার দেখবে, কি কথাগুলো বলছি সেটা মনে রেখে দেবে, তাহলে কিন্তু কনসেপ্টটা খুব ক্লিয়ার হবে। তোমরা দেখেছো নিশ্চয়ই, গতদিন লিমিট অফ সাম থেকে আমরা কি দেখেছিলাম? দেখো, লিমিট অফ সাম থেকে দেখেছিলাম a to b fx dx কি দেখেছিলাম? যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে যেটা পেয়েছিলাম সেটাকে বলি আমরা লিমিট অফ সাম। যে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 0 up to n minus 1 f of a plus r h, অথবা লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 1 up to n f of a plus r h, যেখানে nh is equal to b minus a, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের ডিফারেন্স, এটা সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো লিমিট অফ সাম। তো দেখো, এই যে ডেফিনিট ইন্টিগ্রালের লিমিট অফ সাম আমরা দেখেছি, এটা কি কাজে লাগবে? এক ধরনের বিশেষ ধরনের ইন্টিগ্রাল, বিশেষ ধরনের একটা সিরিজ, আমরা তার সামেশনটা বার করতে পারি। তবে সেই সিরিজের একটা বিশেষ ধরনের কথাটা কেন বলছি দেখো, তোমরা বুঝতে পারবে। সেই সিরিজের প্রত্যেকটা টার্ম খুব ছোট ছোট হয়, এত ছোট ছোট হয় যে তাদের যদি আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা করে যদি তাদেরকে বিচার করি, প্রত্যেকটা কিন্তু জিরোতে টেন্ড করবে। সিরিজটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সিরিজটি অসীমগামী হবে, সেটা কিন্তু ইনফিনিটির দিকে টেন্ড করবে, এবং একটা নির্দিষ্ট নিয়মে সিরিজটা থাকবে, ইচ্ছা মতো টার্ম থাকবে না। একদম সিরিজটা একদম একটা নির্দিষ্ট ওয়ে, পার্টিকুলার ওয়েতে পরপর টার্মগুলো থাকবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি কি দেখবো আমরা? একটা নির্দিষ্ট ওয়েতে পরপর টার্মগুলো থাকবে, শ্রেণীটি অসীমগামী হবে, এবং প্রত্যেকটা টার্ম এত ছোট, তাকে যদি আলাদা আলাদা বিচার করি, খুব সূক্ষ্মভাবে যদি আলাদা আলাদা বিচার করা যায়, প্রত্যেকটা টার্ম এত ছোট যে তারা কিন্তু জিরোতে টেন্ড করবে। এরকম অসংখ্য 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 অসংখ্য, যেহেতু লিমিট দেখবে n টেন্ডস টু ইনফিনিটি,
তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই অসংখ্য 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 টার্মের সমষ্টি আমরা আকারে সেটাকে সেই যে সিরিজটা তার সমষ্টিটা আমরা বার করি। তো কি দেখো, তার আগে থিওরিটা দেখো আমরা লিখি অঙ্ক পরিবর্তে, কিন্তু থিওরির কনসেপ্ট বারবার ভিডিওটা দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো লক্ষ্য করো এ এবং বি এর এটা যে কোনো মানের জন্য সত্য, নিশ্চয়ই তোমরা জানো। আমি এখানে এটা 0 নিলাম, বিটা 1 নিলাম। কেন নিলাম? নিশ্চয়ই সুবিধার জন্য নিলাম। দেখো এটা 0 বিটা 1, এ এবং বি এর যে কোনো মানের জন্য সত্য। আবারও বলছি তোমাদের, আমি এটা 0 নিলাম, বিটা 1 নিলাম। তাহলে লক্ষ্য করো এনএইচ এর ভ্যালু তোমরা কি পাবে দেখো, বি 1, এ হচ্ছে 0, 1 - 0 দ্যাট মিন্স 1। তাহলে এনএইচ যদি 1 হয় তাহলে এইচ সমান কি বলতে পারবো 1/n, আবার এন সমান কি বলতে পারবো 1/h। লক্ষ্য করো তোমরা দেখেছো নিশ্চয়ই লিমিট h টেন্ডস টু 0 এর আছে। তো দেখো আচ্ছা a to b fx dx, তাহলে আমরা কি লিখতে পারি 0 to 1 fx dx is equal to, লক্ষ্য করো লিমিট h টেন্ডস টু 0, সরি যেটা ছিল h টেন্ডস টু 0, দেখো h যদি 0 তে টেন্ড করে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, h যদি 0 তে টেন্ড করে, দেখো h এর জায়গায় যদি 0 বসিয়ে দাও 1/0, তোমরা জানো নিশ্চয়ই হরে যদি 0 থাকে সেটা ইনফিনিটিতে টেন্ড করে, তাহলে h যদি 0 তে টেন্ড করে n কিন্তু ইনফিনিটিতে টেন্ড করবে। তাহলে আমরা কনভার্টেড করছি n এর, লক্ষ্য করো লিমিট h টেন্ডস টু 0, আমরা লিখব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। দেখো h ইনটু h মিন্স আমরা কি দেখেছি 1/n, সামেশন r equal to 0 up to n minus 1 f of a plus rh, a means 0 এখানে, rh, h means 1/n, যেখানে nh এর ভ্যালুটা কি দেখেছি 1, এটা লেখার আর প্রয়োজন নেই এখানে। লিমিট n tends to infinity 1/n summation r equal to 0 up to n minus 1 f of r/n। অথবা আমরা যদি এটাই পুট করতাম, লক্ষ্য করো লিমিট n tends to infinity 1/n summation r equal to 1 up to n, দেখো f of 0 plus r into 1/n কি হতো r/n। তো লক্ষ্য করো হয় r equal to 0 up to n minus 1 নতুবা 1 up to n, functions of r/n, অর্থাৎ r/n এর যদি একটা রাশিমালা আনতে পারি, দেখো r/n টা কি দিয়ে রিপ্লেস হয়ে যায়, দেখো x দিয়ে fx dx, সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড লিমিট 0 to 1। তোমরা দেখবে আইদার আমরা এই ফর্মে যে সিরিজটা বার করব, দেখবে আইদার এই ফর্মে লেখা যাবে নতুবা এই ফর্মে লেখা যাবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মে লেখা যাক না কেন, যে কোনো একটা ফর্মে লেখা যাক না কেন, তাকে আমরা r/n এর যে রাশিমালাটা নিয়ে আসবে, কথাটা মনে রেখে দেবে কিন্তু r/n এর রাশিমালা নিয়ে আসা মানে r/n কে আমরা কি দিয়ে রিপ্লেস করব, x দিয়ে fx dx। এবারে fx মানে তো x এর একটা ফাংশন, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে, তারপর লিমিটটা পুট করে দেবে 0 to 1, ক্যালকুলেশন করব, আমাদের হয়ে যাবে। তো দেখো সেরকম একটা সিরিজের ভ্যালু আমি বার করছি, তোমরা দেখে নাও একটু। তো লক্ষ্য করো লিমিট n tends to infinity 1/n plus 1, 1/n plus 2, 1/n plus 3 dot dot 1/2n, মনে করো একটা অঙ্ক এরকম আছে। তো লক্ষ্য করো তোমাদের বলেছিলাম, দেখো n tends to infinity, প্রত্যেকটা টার্ম খুবই ছোট, 0 তে টেন্ড করবে, ইনফিনিটি প্লাস 1, দেখো নিচে ইনফিনিটি। আর তোমরা জানো নিশ্চয়ই যে কোনো ফাইনাইট সংখ্যা বা ইনফিনিটি 0 তে টেন্ড করে, ঠিক একইভাবে দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে 0 তে টেন্ড করবে। বলেছিলাম সিরিজটা একটা বিশেষ নিয়মে তৈরি হবে। তো বিশেষ নিয়মটা কি? এবং আরেকটা কথা বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা সিরিজটি অসীমগামী হবে। তো অসীমগামীর ব্যাপারটা কি লক্ষ্য করো, লিমিট n tends to infinity, লক্ষ্য করো এখানে কটা টার্ম আছে দেখো, 1/n plus 1, 1/n plus 2, 1/n plus 3 dot dot, দেখো 2n টাকে লিখে নিয়েছি n plus n। তো দেখো n তো প্রত্যেকটা ফিক্সড আছে, এটা +1, এটা +2, থার্ড টার্মে দেখো +3, লাস্ট যে টার্মটা আছে দেখো +n, n কিন্তু ইনফিনিটিতে টেন্ড করছে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই 1 2 3 এই করে n লাস্টে আছে মানে n অসীমগামী। তাহলে প্রত্যেকটা টার্ম খুব ছোট ছোট, সে কথা বলেছিলাম। সিরিজটি অসীমগামী হবে, যে কনসেপ্টের কথা বলেছিলাম সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এদের সমষ্টি আমরা বার করব। তো দেখো আমরা ফর্মুলায় কি দেখেছি, দেখো লিমিট n tends to infinity 1/n একটা দরকার হবে। তো আমাদের এখানে তো সামনে 1/n নেই, তাহলে আমাকে একটা 1/n কিন্তু আমদানি করে নিতে হবে। তো লিমিট n tends to infinity 1/n ইনটু যে n করব সেই n টার মধ্যে গুণ করে দাও, n/n plus 1, n/n plus 2,
n by n plus 3 dot dot n by n plus n। দেখো 1 by n টা আমার আনা দরকার, সেটা নিয়ে চলে আসলাম। এবার দেখো প্রত্যেকটা টার্মে লব এবং হরকে n দিয়ে ভাগ করো। তাহলে দেখো n কে n দিয়ে ভাগ করলে 1, এই n কে যখন ভাগ করব n কে আলাদা করে দিচ্ছি 1 প্লাস 1 বাই n। এটা কি হবে 1 প্লাস n কে দিয়ে ভাগ করলে 1 প্লাস 2 বাই n। লক্ষ্য করো 1 বাই n 2 বাই n 3 বাই n, তাহলে আমরা লিখতে পারি সামেশন। দেখো 1 বাই n 2 বাই n 3 বাই n, এটা n বাই n। দেখো n বাই n যদিও 1, তাও আমরা কিন্তু একটা ওয়েস্টটা ঠিক রাখার জন্য ওয়েস্টটা একই রকম ভাবে হবে, সেই জন্য দেখো n বাই n টা লিখে দিয়েছি। আমরা লিখতে পারি লক্ষ্য করো r ইকুয়াল টু 1 আপ টু n 1 বাই 1 প্লাস r বাই n। দেখো লক্ষ্য করো, তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন বা সিগমা যেটাই বলো না কেন r ইকুয়াল টু 1 আপ টু n 1 বাই 1 প্লাস r বাই n। আমি তোমাদের বলেছিলাম যে দেখো r বাই n এর একটা রাশিমালা চলে আসবে। এবার দেখবে তোমরা এসএমএল বই যখন ফলো করবে দেখবে সেখানে এইচ আবার ট্রান্সফার করেছে। তোমরা যদি এইচ এর ট্রান্সফার নাও করো কোনো ব্যাপার না, একদম ডাইরেক্ট n টেন্ডস টু ইনফিনিটি সেখান থেকে বলতে পারো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n কোনো r ইকুয়াল টু আইদার 1 আপ টু n নতুবা 0 আপ টু n মাইনাস 1। তো সেটা যদি হবে তখন আমরা r বাই n কে কি দিয়ে রিপ্লেস করব, x দিয়ে রিপ্লেস করব। স্ট্যান্ডার্ড লিমিটটা কত 0 টু 1। ওকে করো 1 বাই 1 প্লাস x dx। তো দেখো নিচেরটা ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাচ্ছি, তাহলে log অফ 1 প্লাস x, লিমিটটা 0 টু 1। তো লক্ষ্য করো এবারে x এর রেসপেক্টে আপার লিমিট যদি পুট করি log 1 প্লাস 1 মাইনাস log 1 প্লাস 0, তো log 2 মাইনাস log 1, log 1 তো 0 log 2। তো লক্ষ্য করো এর ভ্যালুটা আসলে কত log 2। এবার দেখো কি মজার ব্যাপার, দেখো log 2 মিন্স 0.30 সামথিং। তো দেখো 30 পরে সংখ্যাটা আছে। তো লক্ষ্য করো n টেন্ডস টু ইনফিনিটি সংখ্যক টার্ম, প্রত্যেকটা টার্ম দেখো n সংখ্যক টার্ম যেখানে n টা ইনফিনিটিতে টেন্ড করছে যোগ করে 0.3 হয়েছে। তাহলে 0.3 টা এমনি খুব ছোট সংখ্যা, তাহলে যদি অসীম মানে অসংখ্য সংখ্যক টার্ম যোগ করে যদি 0.3 হয় তাহলে প্রত্যেকটা নিশ্চয়ই খুবই ছোট। আমি তোমাদের বলেছিলাম দেখো অঙ্কের তাৎপর্য বুঝতে হবে, অঙ্ক আমরা করলাম অঙ্ক মিলে যাবে সব ঠিক আছে, কিন্তু অঙ্কের ভিতরে ঢুকে তার তাৎপর্য যদি বুঝতে পারো আমার তো মনে হয় খুবই ইন্টারেস্ট পেয়ে যাবে। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে কি না এত ছোট ছোট ভ্যালু যে যোগ করলে কি হবে না 0.3। তো লক্ষ্য করো প্রত্যেকটা নিশ্চয়ই খুব ছোট ছিল। দেখো এটার আরেকটা অঙ্ক দেখো, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো স্টুডেন্ট, তো তোমাদের এর আগে উইদাউট মাইক্রোফোন এই 13 মিনিট ক্লাস করে ফেললাম। তো যাই হোক যান্ত্রিক ত্রুটির জন্যই গণ্ডগোলটা ঘটেছে, তোমরা একটু ঠিকঠাক করে ম্যানেজ করে নিও ক্লাসগুলো। আর এরপরে ভালো সাউন্ড নিশ্চয়ই পাবে, ভুল তো একটা হয়ে গেছে তো কী করা যাবে। তো খুব বিশেষ যে অসুবিধা হবে তাও মনে হয় না, নিশ্চয়ই তোমরা দেখবে। তো দেখো এই যে আমরা দেখলাম ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিকে কাজে লাগিয়ে সিরিজের সাম বার করা। আরেকটা অঙ্ক বলছি দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো মানে মাথায় রাখবে, খুব পরীক্ষায় আসে এগুলো, দেখবে টেস্ট পেলে বহু জায়গায় দেখতে পাবে। √n + 1 √n + 3 √n³। তো লক্ষ্য করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি √n + 1 প্লাস √n + 2 প্লাস √n + 3 প্লাস ডট ডট প্লাস √n + n। তো √n³ মিনস n √n।
দেখো 3টে এনের গুণফল, 2টো এনের জন্য একটা এন বাইরে থাকলো, একটা রুটের মধ্যে থেকে গেল। তো দেখো আমরা জানি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n এর দরকার হয়। এই নিচে যখন n দেখছো এটা বাইরে নিয়ে এসো। তো নিচে যে √n থাকলো প্রত্যেকটা আলাদা করে দাও। দেখো তাহলে √n+1/√n, তাহলে নিশ্চয়ই আমি লিখতে পারি এটা প্লাস √n+2/√n, একইভাবে এটা বাই n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। লক্ষ্য করো যদি আলাদা করে দিই n/n মিনস 1 প্লাস 1/n, n/n মিনস 1 প্লাস 2/n, 1 প্লাস 3/n, 1 প্লাস n/n। দেখো ওয়েটা ধরে রাখার জন্য 1/n 2/n 3/n, লাস্টে কিন্তু n/n লিখব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n sigma r equal to 1 up to n under root of 1 plus r/n। দেখো লক্ষ্য করো যেটা ব্যারি করছে 1/n 2/n 3/n n/n। কেন r/n করলাম? দেখো আটটা যেই 1 পুট করবো, দেখো ফার্স্ট টার্মটা পাবে, এই যে r এর জায়গায় 1 পুট করলে 1 প্লাস আন্ডার রুট অফ 1/n। যদি 2 পুট করি 1 প্লাস 2/n, দেখো দ্বিতীয় টার্মটা পাবে। সামেশন মানে যোগফল তোমরা জানো, প্লাস দিয়ে এবার যখন 3 পুট করবো নিশ্চয়ই তৃতীয় টার্মটা পাবে। পরপর 3টে টার্ম লিখবে, লাস্ট কি আছে দেখো n, সেটাই কিন্তু r এর ভ্যালুটা লাস্ট যেটা পুট করা হয় সেটা, এটা প্লাস ডট 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 ডট, নিশ্চয়ই ওটা লিখবো। তো দেখো তোমাদের বলেছি r/n এর অপেক্ষক আনতে হবে, আমাদের তো চলে এসছে r/n এর অপেক্ষক, তাহলে ডাইরেক্ট কি লিখবো 0 to 1। আবারও বলছি, গত একটা অঙ্কে বলেছিলাম যে আমরা এইচে যদি কনভার্টেড নাও করি তাও কোনো ব্যাপার না, কিন্তু তোমরা যখন এসএনদের কোনো এক্সাম্পল দেখবে সেখানে দেখবে এটা এতে করা আছে, এইচে কনভার্টেড করে নিয়ে সেখানে দেখবে r/h-এর জায়গায় x বসিয়েছে, লিমিট h টেন্ডস টু 0। আমার তো মনে হয় ফর নাথিং আর একটা লাইন লেখার কোনো প্রয়োজন নেই, তো n থেকেই লিখে দেবে। r/n এর ফাংশন আসা মানেই আমরা r/n এর জায়গায় কী লিখবো? x। তো দেখো স্ট্যান্ডার্ড লিমিট 0 to 1, কেন? নিশ্চয়ই একদম থিরির কথা মনে করো, a equal to 0 b equal to 1 পুট করে থিরিটা পেয়েছিলাম, সেই জন্য 0 to 1 √1 plus x dx। তো দেখো 1 plus x, রুট মিনস পাওয়ারটা হাফ, তো হাফ প্লাস 1 3/2, তাহলে বাই 3/2 মানে এটা 2/3 হবে 3/2। লিমিটটা লক্ষ্য করো 0 to 1, তাহলে 2/3। আপার লিমিট যদি 1 পুট করো 1 প্লাস 1 2, 2 to the power 3/2। লোয়ার লিমিট 0 পুট করলে 1 প্লাস 0 মিনস 1, আর 1 এর পাওয়ার পৃথিবীর যাই হোক না কেন সেটা 1ই হবে, এটাই কিন্তু আনসার। তাহলে আমরা যে কোনো অঙ্ক কিন্তু এইভাবে করে ফেলব। দেখো এবার একটা এখানে কথা বলি, দেখো সূত্রটা যখন এখানে আমরা ইউজ করব তখন আমাদের কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 বা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশান r equal to 1 up to n অথবা 0 up to n-1 ফাংশনস অফ r/n। কিন্তু দেখা গেছে এই অঙ্ক করতে যে দেখবে সবসময় যে r equal to 1 up to n বা 0 up to n-1 নাও পেতে পারো। যদি দেখো যে 1 up to n কোনো একটা অঙ্কে একটা টার্ম শর্টেজ হয়ে যাচ্ছে, তোমাদের বলেছি যে প্রত্যেকটা টার্ম এত ছোট যে আমরা যদি আলাদা আলাদা বিচার করি তাহলে সে ভ্যালুগুলো কিসে টেন্ড করবে? 0-তে টেন্ড করবে। সেই জন্য আমরা একটা টার্ম যোগ করে নেব, পাশে একটা টার্ম প্রয়োজনে বিয়োগ করব। এবার যেই বিয়োগ করব সেটা যদি ইন্ডিভিজুয়ালি আমরা ভাবি সেটা 0-তে টেন্ড করবে, অটোমেটিক্যালি ফর্মুলাটা পেয়ে যাব। তো ফর্মুলা যখন অ্যাপ্লাই করবো আমাদের মাথায় রাখতে হবে। আবার তার আগে আরেকটা জিনিস বলি, যদি কিনা কোনো একটা টার্ম বাড়তি হয়ে যায়, এক্সট্রা এসে গেছে একটা টার্ম, ঠিক আছে, 0 up to n-1 অথবা 1 up to n, অর্থাৎ এই n সংখ্যকের বাইরে কোনো একটা টার্ম এক্সট্রা চলে এসছে, তখন তোমরা সেই টার্মটা একদম এক্সট্রা আলাদা করে বাদ দিয়ে দেবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সেই টার্মটা আলাদা লিখবে। তো সেই টার্মটা যদি আলাদা লিখি সেটা একটাই টার্ম, তোমাদের বলেছি যে প্রত্যেকটা টার্ম যদি একা একা বিচার করি তারা 0-তে টেন্ড করবে। সেই জন্য আমরা কী করবো? একটা টার্ম বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে তখন আমরা আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করার সময় আমাদের মাথায় রাখতে হবে স্ট্রিক্টলি যে কথাটা, সেটা হচ্ছে সামেশান r equal to 0 up to n-1 অথবা 1 up to n ফাংশনস অফ r/n। সেটা যদি আনতে পারি তাহলেই কিন্তু আমরা লিখব স্ট্যান্ডার্ড লিমিট 0 to 1 fx dx, অর্থাৎ
আর বাই এনকে কী দিয়ে আমরা রিপ্লেস করব, এক্স দিয়ে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তোমরা এসএনদের বইয়ে বেশ কিছু অঙ্ক পেয়ে যাবে, এক্সাম্পলের কিছু অঙ্ক পেয়ে যাবে। এছাড়া 7টার বই যারা ফলো করছো তারাও যাদের কাছে আছে দেখবে সেখানেও প্রচুর ভালো ভালো অঙ্ক পাবে। তো এক্সাম্পল 7টার যেটা এক্সাম্পল এর সেটা এক্সারসাইজে দেওয়া আছে দেখবে, এর যেটা এক্সারসাইজ সেটা 7টায় দেখবে, এর যেটা এক্সারসাইজে আছে 7টায় দেখবে সেটা এক্সাম্পলে দেওয়া আছে, এর যেটা এক্সাম্পল সেটা দেখবে 7টায় এক্সারসাইজে দেওয়া আছে। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব, সব দেখে ফেলবো। এবারে তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলছি, দেখো। জিরো টু পাই বাই 4 10 to the power nx dx। দেখো ইউ সাফিক্স এন স্ট্যান্ডার্ড লিমিট 0 to পাই বাই 4 10 to the power nx dx। এটা যদি হয় তাহলে ওরা প্রুভ করতে বলছে, লক্ষ্য করো, ইউ এন প্লাস ইউ এন মাইনাস 2 ইকাল টু 1 বাই এন মাইনাস 1। এটা প্রুভ করতে হবে। তো দেখো 0 to পাই বাই 4 10 to the power nx dx। তো কী করবো লক্ষ্য করো, একটু ভালো করে ফলো করো। দেখো তোমরা জানো নিশ্চয়ই tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x হয়। এইখানে যে tan এর পাওয়ারটা n দেখতে পাচ্ছ, tan এর পাওয়ার কি দেখতে পাচ্ছ n, এটাকে লিখে নেবে tan to the power n minus 2 into x into tan square x। tan x এর পাওয়ার n minus 2, এখানে tan এর পাওয়ার 2, তাহলে n minus 2 আর 2 যদি যোগ করি নিশ্চয়ই দেখো n পাচ্ছ। এবার দেখো তোমরা কেন এটা লিখে নিচ্ছি, নিশ্চয়ই কারণ আছে। তোমরা জানো tan x এর ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার x। এখানে কি দেখতে পাচ্ছ, tan স্কয়ার x। tan স্কয়ার x এর জায়গায় লেখো sec স্কয়ার x মাইনাস 1, মাধ্যমিকের ফর্মুলা। তো লক্ষ্য করো এটা ইন্টু এটা আলাদা করে দিলাম, মাইনাস 1 ইন্টু এটা, এটা দেখো 0 to পাই বাই 4 10 to the power nx, 0 to লিমিটটা 0 to পাই বাই 4 10 to the power nx dx, তাকে আমরা কি বলছি না ইউএন। যখন দেখো পাওয়ারটা n তাকে আমরা ইউএন বলছি। তাহলে লক্ষ্য করো n যখন তখন ইউএন বলছি, তাহলে লক্ষ্য করো সেম লিমিট 0 to পাই বাই 4, তাহলে যখন 10 to the power n minus 2 into x তখন আমরা কি বলবো, নিশ্চয়ই এটাকে বলবো ইউ এন মাইনাস 2। এই নোটেশনটা বুঝতে হবে। ইউ এন মাইনাস 2। লক্ষ্য করো আবারও বলছি, পাওয়ারে যখন এন ইউ এর সাফিক্স এন ছিল তাহলে সেম লিমিট 0 to পাই বাই 4। তো 0 to পাই বাই 4 যখন 10 to the power n minus 2 into x, পাওয়ারটা n মাইনাস 2, তখন নিশ্চয়ই বলবো আমরা ইউ এন মাইনাস 2। তো লক্ষ্য করো কী বলতে পারি, ইউএন মাইনাস ইউএন মাইনাস 2টা ধরে বাম দিকে আনো, ইউএন মাইনাস 2। লক্ষ্য করো এখানে কি দেখছি, sec স্কয়ার x dx। এটাকে আমরা লিখতে পারি নিশ্চয়ই, বুঝতে পারছো, d of tan x। লক্ষ্য করো তোমরা জানো নিশ্চয়ই tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, ddx of tan x ইন্টু dx যদি করতাম তাহলে sec স্কয়ার x dx। ইউএন প্লাস ইউএন মাইনাস 2 ইজিক্যাল টু, লক্ষ্য করো tan x কে মনে মনে x ভাববো, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 2। দেখো
যেহেতু ডি অফ ট্যান এক্স, আমরা ট্যান এক্সকে মনে মনে এক্স ভাবছি, তাহলে এক্স টু দি পাওয়ার n-2। তো এক্সের পাওয়ার যদি n-2 হয়, আমরা ইন্ডিকেশন করলে কি জানি, এক্সের যে কোনো পাওয়ারই হোক না কেন পাওয়ারের সঙ্গে এক যোগ হবে, টোটাল পাওয়ারটা নিচে চলে আসবে। তাহলে n-2-র সঙ্গে যদি এক যোগ করি তাহলে পাওয়ারটা কি দেখতে পাচ্ছি, এটার সঙ্গে যদি এক যোগ করি তাহলে n-1, তাহলে আমরা লিখতে পারবো tan টু দি পাওয়ার n-1x বাই n-1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে লিমিটটা কিন্তু 0 to π/4, 1/n-1 কনস্ট্যান্ট, ওটাকে বাইরে আনলাম। দেখো লক্ষ্য করো, আপার লিমিট π/4, তাহলে tan টু দি পাওয়ার n-1 ইন্টু নয় tan π/4 এর পাওয়ারটা n-1 মাইনাস tan এর পাওয়ার n-1 0 ইজিক্যাল টু 1/n-1। লক্ষ্য করো tan π/4 তো 1 টু দি পাওয়ার n-1 মাইনাস tan 0 তো 0 টু দি পাওয়ার n-1, এটা তো 0 হয়ে গেল। 1 টু দি পাওয়ার যাই হোক না কেন সেটা 1 n-1। তাহলে আমরা কি দেখলাম, un প্লাস un-2 সমান 1/n-1। তো লক্ষ্য করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ, এটা মাথায় রেখে দেবে। কিভাবে করলাম এটা যদি মনে না থাকে তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। তো দেখো n এবং n এর মানটা যে কোনো ধনাত্মক অখণ্ড মানের জন্য সত্য, সে জোড় হতে পারে বিজোড় হতে পারে। তো দেখো, যদি এখানে কোনো দিনও আসিনি তবু তোমাদের একটা বলছি, হঠাৎ করে তোমাদের জানতে চাইলো 0 to π/4 tan টু দি পাওয়ার 7x dx তার ভ্যালু কত। তখন দেখো এই যে রিলেশনটা তোমরা জানলে un ইজিক্যাল টু, তখন তোমাদের মাথায় রাখতে হবে, দেখো u7 প্লাস u5 ইজিক্যাল টু কী বলতে পারবো, নিশ্চয়ই বলতে পারবো 1/6। দেখো এনের এটা যে কোনো মানের জন্য সত্য, n যদি আমরা 7 নেই তাহলে u7 প্লাস u5 ইজিক্যাল টু কী বলতে পারবো 1/6। তো আবার লক্ষ্য করো, এনের জায়গায় যদি 5 পুট করি u7 প্লাস u5, তাহলে u7 এর ভ্যালু কী বলতে পারবো, এটা মানে নিশ্চয়ই u7 সাফিক্সে 7, তো u7 মানে 1/6 মাইনাস u5। আবার দেখো লক্ষ্য করো, u5 মানে কি বলতে পারবো, এখানে যদি এনের জায়গায় 5 বসাই তাহলে লক্ষ্য করো 5 - 2 মানে 3, তাহলে -1/5 - 1 মিনস 4, 1/4 -1 এসে প্লাস হয়ে যাবে, নিশ্চয়ই u3। আবার দেখো এনের জায়গায় যদি 3 বসাই, এখান থেকে বলা যায় un ইকাল টু 1/n-1 মাইনাস un-2। তাহলে কি বলতে পারবো লক্ষ্য করো, u3, u যদি 3 নিই লক্ষ্য করো 3 - 1 মানে হাফ মাইনাস u1, 3 - 2 মিনস 1, তাহলে un-টা কত, un মিনস 0 to π/4 tan এর পাওয়ার 1x, দ্যাট মিনস tan x dx। তোমরা তো স্ট্যান্ডার্ড লিমিট জানো, tan x এর স্ট্যান্ডার্ড লিমিট হচ্ছে log sec x। তাহলে 1/6 মাইনাস 1/4 প্লাস হাফ মাইনাস π/4 পুট করলে sec π/4 মিনস √2 মিনস 2 টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ log 2। 0 পুট করলে দেখো sec 0 1, log 1 তো 0 প্লাস 0 হয়ে যাবে, তাহলে ভ্যালুটা কী হবে 1/6 মাইনাস 1/4 প্লাস হাফ মাইনাস হাফ log 2। এইভাবে বার করতে হয়। যদিও এই টাইপের জিনিসপত্র তোমাদের এখনও আজ পর্যন্ত কোনো দিনও দিইনি এক্সামে, তবু একটা বললাম, হঠাৎ মনে হলো জয়েন্ট এই টাইপের জিনিসপত্র আরও বেশি করে আছে, তো যাই হোক একটু বলে দিলাম আর কি, আমার মনে হলো যে একটু বলার দরকার তাই বলে দিলাম। তোমরা সব অঙ্কগুলো করে ফেলবে, তাহলে ডেফিনেট ইন্টিগ্রালের অঙ্ক দেখেছো, সবাই অঙ্ক করবে, তা না হলে কিন্তু ইন্টিগ্রেশনে পিছিয়ে পড়লে বারবার বলেছি ফেরা যাবে না। আমরা ইন্টিগ্রেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবার দেখবে আগামী দিন প্রপার্টির উপর ইন্টিগ্রেশন আমরা শুরু করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এখানেই শেষ করলাম।